হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটির ফিফথ চ্যাপ্টার, অর্থাৎ লেকচার নাম্বার 5। তো লেকচার নাম্বার 5-এর ভিতরে আমরা কি কি রেখেছি? এক, ওহমের যে সূত্র আমরা ইউজ করি সেটার ভেক্টর রূপ কি। দুই, প্রবাহ ঘনত্ব কি, তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আছে সেটা কি রাশি, এবং তার উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম। তো চলো একা একা স্টার্ট করা যাক। ফার্স্ট, তড়িৎ ঘনত্ব কি জিনিস? তড়িৎ ঘনত্ব, তড়িৎ ঘনত্ব হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এরিয়াটা যদি 1 হয় এবং সে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ ঘনত্ব। আবার বলছি, তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে, যদি পরিবাহী তারের ভিতরের আমি একক ক্ষেত্রফল বিচার করি, সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অর্থাৎ প্রবাহের দিকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ ঘনত্ব। তাহলে প্রবাহ, যেটা মূল প্রবাহ চলছে সেই প্রবাহকে ভাগ করব কি দিয়ে? প্রবাহকে ভাগ করব হচ্ছে গিয়ে এরিয়া দিয়ে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহ পাবো। আর লম্বর জন্য কি করব? যদি ক্ষেত্রটা এদিক ওদিক থাকে তার জন্য তার কস কম্পোনেন্ট নেব। তো চলো একে একে দেখি কি হচ্ছে। ফার্স্ট, তড়িৎ ঘনত্ব হচ্ছে কি? তড়িৎ ঘনত্ব হলো একটি নির্দিষ্ট ক্ষেত্রফল বা এরিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ। এটি একটি ভেক্টর রাশি। ভালো করে মনে রাখবে, তড়িৎ প্রবাহ ঘনত্ব কিন্তু একটি ভেক্টর রাশি। দিক কি? এটি সর্বদা ধনাত্মক আধানের প্রবাহের দিকে কাজ করে। একক, যেহেতু প্রবাহ মাত্রাকে এরিয়া দিয়ে ভাগ করছি, যেহেতু প্রবাহ মাত্রা আই কে এরিয়া দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আয়ের একক কি? অ্যাম্পিয়ার। আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এরিয়া পার মিটার স্কোয়ার হচ্ছে একক। ক্ষেত্র ভেক্টর, এই প্রবাহ ঘনত্বকে যদি ঠিকঠাক করে জানতে হয় সর্বপ্রথম জানতে হবে ক্ষেত্র ভেক্টরকে। অনেকের হয়তো জানা আছে, যাদের জানা নেই তাদের জন্য বলছি ক্ষেত্র ভেক্টর কি। উচ্চতর ফিজিক্স যখন আমরা পড়বো, ক্যালকুলাসে বলো, সেক্ষেত্রে কি ক্ষেত্রফলকে ভেক্টর রাশি হিসাবেও বিচার করা হয়। কি হিসাবে বিচার করা হবে? ভেক্টর। এরিয়া ভেক্টর বলা হচ্ছে। এরিয়া ভেক্টর নেচার কি? এরিয়া ভেক্টর নেচার হচ্ছে ক্ষেত্রফল যেটা বিচার করছে, এটা যদি আমার ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের উপরে লম্ব ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে গিয়ে ডাইরেকশন। তাহলে এটা হচ্ছে ক্ষেত্র, তার উপরে 90 ডিগ্রি করলাম, এটা হচ্ছে তার ডাইরেকশন। বোঝা গেল কি বলতে চাইলাম? এটা হচ্ছে তার ডাইরেকশন। ক্ষেত্রফল যেমন যেমন মুভ করবে, ডাইরেকশন কিন্তু তেমন তেমন মুভ করছে। এটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এরিয়া ভেক্টর যেটা থাকবে তার ডাইরেকশন কি? তাহলে এরিয়াটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। ভেক্টর যেহেতু মুখে বলছি তাহলে তার ডাইরেকশন থাকতে হবে। ডাইরেকশন কিরকম হবে? এরিয়ার উপরে লম্ব। তাহলে এখানে দেখো আমাদের আলোচ্য, এটা ধরে নাও পরিবাহী, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। কারেন্ট যদি যায় আয়, যদি আমি একক ক্ষেত্রফল বলি তাহলে কারেন্টকে কি বলবো? যে, তাই নয় কি? প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকেই বলা হচ্ছে যে। এই যে বলেছিলাম যে প্রবাহ ঘনত্ব। এরিয়া যেটা আছে, সে এরিয়াটা যদি প্রবাহের ঠিক দিকে না থেকে যদি একটু টিল্ড অবস্থায় থাকে, যদি হেলে থাকে, হেলে থাকলে কি হবে? এরিয়ার ডাইরেকশনকে নিয়ে আসতে হবে প্রবাহের দিকে। এরিয়ার ডাইরেকশনকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এরিয়ার যে কম্পোনেন্টটা প্রবাহের দিকে কাজ করছে সেটাকে বিচার করতে হবে। তাহলে এরিয়া যদি এটা হয়, এদিকে কম্পোনেন্ট কত হবে? এ কস থিটা। ক্লিয়ার? এরিয়া যেহেতু হেলে আছে, তার ডাইরেকশন হচ্ছে 90 ডিগ্রি এটা, তাহলে তার এদিকের কম্পোনেন্ট কি হবে? এ কস থিটা। তাহলে দেখো, আই, এটা ধরো দাও আমাদের পরিবাহী, পরিবাহীর মধ্যে আমার যে ক্ষেত্রটা আছে সেটা হেলে আছে, তাহলে এটা হচ্ছে কি এরিয়া ভেক্টর ডাইরেকশন এ। আমার কারেন্ট যাচ্ছে আই এদিকে। তাহলে আমি যদি এই এরিয়াটাকে ইউনিট ধরি, 1 মিটার স্কোয়ার ধরি,
ক্ষেত্রফলটাকে কি ধরছি 1 মিটার স্কোয়ার। তাহলে এরিয়া প্রবাহ মাত্রার সাথে দেখা গেল থিটা কোণ করে আছে। তাহলে এর এদিকে কম্পোনেন্ট কত হবে? এ কস থিটা, রাইট? এরিয়া ভেক্টরটাকে আমি কি ধরলাম? এই তারটা এরিয়াটাকে কত ধরছি? ইউনিট, 1 মিটার স্কোয়ার। তাহলে এটার কম্পোনেন্ট এদিকে কি হবে? যেহেতু থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, তাহলে এদিকে কম্পোনেন্ট হবে এ কস থিটা। ঠিক। এবার যেহেতু আমি একক ক্ষেত্রফল ধরছি, তাহলে এটা আয়ের জায়গায় কি লিখবো? যে লিখবো। কেন? প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহকেই বলা হচ্ছে যে, বা তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে আই সমান হবে জে ইন্টু এ কস থিটা। জে ইন্টু এ কস থিটা। কেন? যে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহ, এদিকে কম্পোনেন্ট এ কস থিটা। তাহলে মূল যে প্রবাহটা পাচ্ছি, মোট যে প্রবাহটা পাচ্ছি, তাহলে এরিয়া ইনটু প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহ ঘনত্ব গুণ, যেহেতু জে আর এ দুজনে ভেক্টর রাশি, তাহলে দিলাম যেহেতু এদের মধ্যবর্তী কোণ কস থিটা, তাহলে এটাকে কি করে লেখা যাবে? জে ডট এ বা এ ডট জে। তাহলে আয়ের ইকুয়েশন কি হলো? জে ডট এ। তড়িৎ প্রবাহ কি রাশি? তড়িৎ প্রবাহ হচ্ছে কি টেনশন রাশি। তড়িৎ প্রবাহ কি রাশি? টেনশন রাশি। র্যাঙ্কিং এর দিক থেকে আমরা রাশিকে 3টি ভাগে ভাগ করি। সেটা কি কি? র্যাঙ্ক 0 টেনশন, র্যাঙ্ক 1 টেনশন আর র্যাঙ্ক 2 টেনশন। টেনশন রাশি কারা? যারা না ভেক্টরের মতো পুরোপুরি বিহেভ করে, না স্কেলারের মতো, তাদেরকে বলা হয় টেনশন। ক্লিয়ার? তোর টেবিলটাকে যদি দেখায়, 0 র্যাঙ্কের যদি কথা বলি, তারা সম্পূর্ণরূপে স্কেলার। প্রবাহ মাত্রা যেহেতু সম্পূর্ণরূপে একটি স্কেলার রাশি, তাহলে এটা কি র্যাঙ্কের ভিতরে পড়লো? র্যাঙ্ক 0 টেনসর রাশি। একে কি বলা হবে? র্যাঙ্ক 0 টেনসর রাশি। যারা কিনা পুরোপুরি ভেক্টর, যেমন বল, বেগ, ত্বরণ, এরা হচ্ছে র্যাঙ্ক 1 টেনসর রাশি। ওকে, এরা পুরোপুরি ভেক্টর। ম্যাট্রিক্স সাদৃশ্য যারা হবে তারা হচ্ছে র্যাঙ্ক 2। উদাহরণ হিসেবে তুমি বলতে পারো তড়িৎ প্রতিবল, মানে হচ্ছে গিয়ে ট্রেস, জড়তা ভ্রামক মোমেন্ট অফ ইনার্সিয়া, এরা। তাহলে মধ্যা কথা এটাই, তড়িৎ প্রবাহ কি ডাইরেকশন আছে? তড়িৎ প্রবাহের ডাইরেকশন থাকলেও, তড়িৎ প্রবাহের ডাইরেকশন কিরকম ভাবে আছে? তড়িৎ প্রবাহের ডাইরেকশন আছে এরকম যে, দেখো আমরা প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহের ডাইরেকশন দেখাই, তাহলে এটা তো তড়িৎ প্রবাহের একটা ডাইরেকশন হলো। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একটাই, যে এদের যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই ভেক্টরের নিয়ম অনুযায়ী হয় না। তাই এদেরকে আমরা ভেক্টর রাশি হিসেবে বিচারই করতে পারি না। ক্লিয়ার হলো না? হলো না? মানে বলতে চাইছি এটাই, যে ডাইরেকশন থাকলেও এদের যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু ভেক্টরের নিয়ম অনুযায়ী হচ্ছে না। যেমন ধরো, আমি একটা সহজ কথা বলি, এদিকে ধরো কারেন্ট যাচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে আই, এটা ধরে নাও I1, এটা ধরে নাও I2। এই মিডলের সাথে ধরে নাও এটা হচ্ছে থিটা কোণ, θ1 কোণ, এটা ধরে নাও θ2 কোণ। ভেক্টর নিয়ম অনুযায়ী হতে গেলে কি হতে হবে? I ইজ ইকুয়াল টু এদিকে যে কম্পোনেন্ট আছে I1 cos θ, I1 cos θ1, I2 এর এদিকে কি হবে? I2 cos θ2। এদের দুজনের যোগফল I এর সাথে সমান হবে, এরকম কোনো কিছু হয় না। কি হয়? যেহেতু তড়িৎ প্রবাহ দুদিকে দুটো ভেঙেছে, তা I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 হলো, হয়। অর্থাৎ তারা দাঁড়ালো কি? তাহলে এটাই যে ভেক্টরের যে যোগ বিয়োগ গুণ ভাগের যে নিয়ম, এটা কিন্তু মানছে না। তাহলে কিছু প্রপার্টি ভেক্টরের মতো, কিছু প্রপার্টি স্কেলারের মতো, এইরকম একটা মিলানো মিশানো ব্যাপার, তাই একে টেনসারের ভিতরে বলাই ভালো। আর কি, পরীক্ষার খাতায় যদি পাও স্কেলার, তাহলে স্কেলার। যদি দেখো যে স্কেলার এবং টেনসার দুটোই আছে, তাহলে দেবে টেনসার। এটা হচ্ছে বলার মূল বক্তব্য। চলো নেক্সট যাই।
ওহমের সূত্র আমরা ছোটবেলা থেকেই পড়ছি। ওহমের সূত্র, ওহমের সূত্র কি? ভৌত অবস্থা, তাপ, চাপ, আর্দ্রতা, এই সমস্ত কিছু যদি কোনো তারের ভিতরে যদি আমরা অপরিবর্তিত রাখি, যদি আনচেঞ্জড অবস্থায় থাকে, তাহলে পরিবাহীর মধ্যে যে প্রবাহ হবে সেটা বিভব পার্থক্য যেমন যেমন আমি চেঞ্জ করব, প্রবাহ তেমন তেমন পরিবর্তিত হবে, অর্থাৎ সমহারে পরিবর্তিত হবে। তাহলে ধরে নাও এখানে একটা তার আছে, এখানে এটাকে বললাম ভিএ, এটার বিভবকে বললাম ভিবি, এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাকে বললাম আই। তাহলে ডেল ভি ইজ ইকাল টু ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক আই। অর্থাৎ এই দুজনের ভ্যালুর আমি যেমন পরিবর্তন করব, এদের বিয়োগফলটা যত যত বাড়বে বা ডেল ভির পরিমাণ যত বাড়বে, আয়ের পরিমাণ ঠিক তত হারেই বেড়ে যাবে। সেই জন্য সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন ওঠালে পরে সমীকরণটা দাঁড়াবে কি? ডেল ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক বা পরিবাহীর রোধ। এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তাহলে আমরা যেটা লিখি ভি ইজ ইকুয়াল টু আই আর, আসলে ভি কিন্তু বিভব পার্থক্যকে রিপ্রেজেন্ট করে, আই কিন্তু প্রবাহ মাত্রার যে পরিবর্তন হচ্ছে তাকে, প্রবাহ যেটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করছে। আর রোধ আমরা আগের প্রিভিয়াস লেকচারে খুব সুন্দর করে বুঝিয়ে আনা হয়ে গেছে যে রোধ যেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক হিসাবে ধরছি, যার নাম দিলাম আর, এটা কিন্তু না বিভবের উপর ডিপেন্ড করে না প্রবাহের উপর ডিপেন্ড করে। এ ডিপেন্ড করে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ আর রোধাঙ্ক, এই তিনটে এলিমেন্টের উপরে ডিপেন্ড করে। ওকে, এর ভিতরে একটু ডিটেলে যাওয়া যাক। যেমন ধরো আমি যদি খেয়াল করি যে প্রবাহ এদিকে যাচ্ছে আই, বিভবের যখন পরিবর্তন হচ্ছে এদিকে ভি, রাইট? তাহলে কোনো একটা পয়েন্টে ধরো ভি ছিল, এখান থেকে আমি ধরো যদি পয়েন্ট 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 করে যদি যাই, আয়ের পরিবর্তনগুলো এদিকে নিলাম, ভি এর পরিবর্তনগুলো এদিকে নিলাম, যেহেতু এরা একে অপরের সাথে সমানুপাতিক, তাহলে এখানে মধ্যেখান দিয়ে একটা স্ট্রেট লাইন বেরিয়ে যাবে। ঠিক কি ঠিক না? বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে এবার ধরো দুটো পয়েন্ট যদি বিচার করি, এখান থেকে এটা, এই যে ট্রায়াঙ্গেলটা যদি আমি কনসিডার করি গ্রাফের, তাহলে এদিকে একটা বিভব পাচ্ছি ভিএ এই পয়েন্টটাতে, আর ঠিক এই পয়েন্টের এখানে বিভব পাচ্ছি ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু প্রবাহ মাত্রার যে পরিবর্তন আই বা প্রবাহ যেটা হচ্ছে আই ইন্টু আর। এটা হচ্ছে সমীকরণ। তাহলে আর ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? আর ইজ ইকুয়াল টু পাচ্ছি ভিএ মাইনাস ভিবি বাই আই। ভালো করে তাকিয়ে দেখো, ভিএ মাইনাস ভিবি মানে হচ্ছে এই লেন্থটা, আই মানে হচ্ছে এইটা, ডেল আই যেটা, তাই না? এখানে একটা আই ছিল, এখানে আর একটা বেড়ে গিয়ে আই হলো, তাহলে পরিবর্তন যেটা হলো সেটা হচ্ছে ডেল আই। তাহলে এটাকে আই না বলে আমরা ডেল আই বলি, আরো বেটার হবে। এটাকে বললাম আমরা ডেল আই, ডেল আই, এটাকেও বললাম ডেল আই। তাহলে ইকুয়েশনটা ভালো করে দাঁড় করাই, আর ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পাবো, অঙ্ক পেপার যে আসে। তাহলে ডেল ভির, ভি এর যে পরিবর্তন হলো তার রেসপেক্টে যে আয়ের যে পরিবর্তন হলো, তাদের যদি আমি অনুপাত করি সেটাকে বলছি আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? ডেল ভি বাই ডেল আই। ট্যান থিটা মানে কি? এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এটাও তো লম্ব বাই ভূমি, তাহলে এটাকে কি লিখতে পারবো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু আর, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ভি বাই ডেল আই। এবার আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। অনেক সময় বইয়ে এটা থাকে না, তো কোশ্চেন কিন্তু এখান থেকে আমরা পাই। উচ্চতর যেগুলো হায়ার লেভেলের কোশ্চেন আছে সেখানে তো পাই। ওকে, চলো এতটুকু লিখে নাও আগে। এমনিতে তো আমাদের কি মনে হয় যে ওহমের সূত্র ভেক্টর রূপ হওয়া তো সম্ভব নয়। ভি ইজ ইকুয়াল টু আই আর, তো ভি হচ্ছে বিভব পার্থক্য, রেজিস্ট্যান্স আর, আর আই হচ্ছে গিয়ে প্রবাহ মাত্রার যে পরিবর্তন বা পার্থক্য।
যেটা আমরা আগে দেখলাম বা এখন দেখছি। কিন্তু যদি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক পর্যায়ে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক সেই রকম নয়। এখান থেকে কিন্তু আমরা একটা ভেক্টর রূপও পাবো। কিরকম? যেমন ধরো, আমরা যদি ফার্স্ট ভাবি যে ভি কি, আমরা ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য বা কোনো একটা তারের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে ধরো আমি এটা একটা তার কনসিডার করি, এখানে একটা তারকে কনসিডার করলাম। এই খুব ইন্টারেস্টিং, এটার এরিয়া ধরলাম হচ্ছে এ, আর এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাকে বললাম আমি আই, আর এটাকে বললাম ধরো দুজনের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে বললাম আমি ডেল ভি বা ভি, যেটাই বলো। এখন ভি বলো, চলো ভি, এগুলো তোমাদের জানাই। ভি ইজ ইকুয়াল টু, এবার ওর ভিতরে যে রেজিস্ট্যান্স আছে ভি ইজ ইকুয়াল টু আই আর হবে। কিন্তু ভাবো তো বিভব কি আসলে জিনিসটা? আসলে ব্যাপারটা হচ্ছে কি রকম, যদি আমরা একটু আণবিক পর্যায়ে যাই, তাহলে দেখবো যে এইখানের থেকে যে ব্যাটারি যুক্ত আছে, এখানে ব্যাটারি যুক্ত আছে, তাহলে ব্যাটারির ভিতরে এমন কিছু ইলেকট্রন আছে যারা কিন্তু উচ্চ শক্তি স্তরে আছে এই পারে, এবং তারা যেতে চাইছে কোথায়? নিম্ন শক্তি স্তরে যেতে চাইছে। অর্থাৎ উচ্চ এনার্জি লেভেলে থাকা কিছু ইলেকট্রন নিম্ন এনার্জিতে যেতে চাইছে, তাই তারের ভিতর দিয়ে এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। আর তড়িৎ প্রবাহ তার ঠিক উল্টো দিকে হচ্ছে। যেমন ধরো ঝর্ণার জল কোন দিকে যেতে চাইবে? পাহাড়ের উপর থেকে নিচের দিকে। একটা পাথর উপর থেকে নিচের দিকে নামতে চাইবে, তাহলে উচ্চ শক্তিতে থাকা যে পাথর বলো বা ঝর্ণার জল বলো, সে কি চাইছে? নিম্ন শক্তির দিকে। এটাই নেচারের নিয়ম। তাহলে এখানেও তার কোনো ব্যতিক্রম কিছু নেই। তাহলে ইলেকট্রন কি করছে? উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে যাচ্ছে, প্রবাহ যাচ্ছে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ যেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে একে একে আসে যে ভেক্টর রূপটা তাহলে আসবে কি করে? দেখো, ভি, আমরা ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ই বাই ডি। ডি কতটা? যতটা লেন্থ এখানে যাচ্ছে এই তারটার দৈর্ঘ্য যদি এল হয়ে থাকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ই বাই এল, বা ই ইজ ইকুয়াল টু, সরি ভুল হয়ে গেল আমার, তাই তো দেখছি, ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি। ডি যেহেতু একটা লেন্থ, তাহলে হলো ভি বাই এল। তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? ই ইন্টু এল। এবার কি ব্যাপার, একটা আমরা যেমন পড়েছি তোমার ইয়েতে, ক্যাপাসিটরে, আগের চ্যাপ্টারে স্ট্যাটিক কারেন্ট। ক্যাপাসিটরে কি দেখেছি যে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে, এই প্লেট থেকে একটা ইলেকট্রনকে আমি এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছি, একটা ইলেকট্রনকে এখান থেকে এদিকে নিয়ে গেলাম। শুরুতে তো কোনো ব্যাপার নেই, সুন্দর চলে যাবে। একটা ইলেকট্রন যে এই মুহূর্তে এখানে ধরো পৌঁছে গেল, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে, এখানে একটা এক্সট্রা নেগেটিভ চার্জের জন্ম নেবে। দ্বিতীয় ইলেকট্রনকে যখন আমি নিয়ে যেতে চাইবো, তাহলে ভাবো ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। যাচ্ছে কোথায়? নেগেটিভের দিকে। টানছে কে? পজিটিভ টানছে। পজিটিভ চার্জ ইলেকট্রনকে টানছে, নেগেটিভ চার্জ ও বলছে তুই আসিস না। এই মতো অবস্থায় একটা ইলেকট্রনকে যখন আমি এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্সেস এনার্জি দিয়ে আমি নিয়ে যাচ্ছি, যাচ্ছি কি যাচ্ছি না? তাহলে এই যে এক্সেস এনার্জি দিয়ে ইলেকট্রনকে যখন আমি এই পারে পৌঁছিয়ে দিলাম, তখন এই ইলেকট্রনটার ভিতরে একটা এক্সট্রা এনার্জি তৈরি হলো, যেটা পোটেনশিয়াল এনার্জি। এটাই বিভব, এটাই বিভব। ব্যাটারিতেও ঠিক তাই হয়, ক্যাথোড অ্যানোডের মধ্যে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যে ইলেকট্রনগুলো শিফট হয়ে চলে এসছে, তারা কিন্তু হায়ার এনার্জিতে আছে। এখান থেকে যত ইলেকট্রন আমি পাঠাবো, তত হায়ার এনার্জিতে পৌঁছিয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে একটা ফোর্স, নাম উঠলেই ভালো ছিল, একটা যে ফোর্স কাজ করছিল, যদি আকর্ষণের কথা বলো তাহলে এদিকে, যদি বিকর্ষণের কথা বলো যদি এদিকে,
ই বলি এটাকে, তাহলে এই ই ফোর্সের এগেনস্টে ইলেকট্রনটাকে নিয়ে যেতে হচ্ছে, তাই না? ই ফোর্সের এগেনস্ট ইলেকট্রনটাকে নিয়ে যেতে হচ্ছে, এবং কত দূরত্ব গেছে? এল দূরত্ব গেছে। তাহলে ওয়ার্ক ডান কত হলো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান কত হলো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডানটা ওর ভিতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, যেটা কিনা বলি বিভব। তাহলে এক লাইন যদি এখানে যোগ করি, ব্যাপারটা তাহলে দাঁড়ালো কেমন? দেখো ভালো করে, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু বিভব ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আণবিক পর্যায়ে যখনই নেমে এলাম, ইলেকট্রনের ভিত্তিতে যখনই চলে এলাম, তাহলে কি দেখছি? একটা ফোর্স ফিল করছে। কত দূরত্ব গেছে? এল দূরত্ব। আমাকে কিছু কাজ করতে হচ্ছে, বা এক্সটার্নাল এজেন্টকে কিছু কাজ করতে হচ্ছে। আমাকে মানে হতে পারে কোনো কেমিক্যাল রিয়াকশনের জন্য হোক, হিট এনার্জির জন্য, যা কিছু হোয়াটসএভার। তাহলে একটা ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডানটা এর ভিতরে স্মৃতিশক্তি রূপে জমা থেকে যাচ্ছে, সেটাকেই বলছি বিভব। তাহলে আসলে ভি এর ইকুয়েশন হচ্ছে কি ই ইন্টু এল। আসলে ভি এর ইকুয়েশন হচ্ছে ই ইন্টু এল। বোঝা গেল? তাহলে এখান থেকে ভি এর ইকুয়েশন কি পেলাম? ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু এল। থাকুক, এগুলো মুছি, মুছে দিয়ে এগুলো, নাহলে পরে জায়গা হবে না। এবার দেখো, আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। ভি এর জায়গায় বসালাম ই ইন্টু এল। আই থাকতে দাও। আর মানে কি? রেজিস্ট্যান্স আর মানে কি? রো ইন্টু এল বাই এ। তারটা ক্ষেত্রফল ছিল এ, দৈর্ঘ্য ছিল এল, রো এল বাই এ। রো হচ্ছে রোধাঙ্ক। নিয়ে গিয়ে যদি বসায়, তাহলে দাঁড়ালো রো ইন্টু এল বাই এ। ইকুয়েশনটা হলো কি রো ইন্টু আই বাই এ। আই বাই এ মানে কি ছিল? আই বাই এ মানে কি ছিল? ভালো করে ভাবো, জে। আই বাই এ মানে ছিল জে। তাহলে ই ইকুয়েশনটা দাঁড়ালো ই ইজ ইকুয়াল টু, যদি এই এল এল কেটে দিই, তাহলে ই ইজ ইকুয়াল টু রো ইন্টু জে, বা রোকে যদি দিকে ভাগ দিই, তাহলে জে ইজ ইকুয়াল টু ই বাই রো, মানে হচ্ছে সিগমা ইন্টু ই। জে একটা ভেক্টর রাশি, ইও একটা ভেক্টর রাশি। এটাই হচ্ছে গিয়ে ওহমের সূত্রের ভেক্টর ফর্ম। এটাই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর ফর্ম, যেখানে 1/ρ হচ্ছে সিগমা। তাহলে জে ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা ইন্টু ই। বুঝা গেল? আণবিক পর্যায়ে গেলে পরে কিন্তু এর একটি ভেক্টর রূপ আছে। লিখে রাখো, খুব সুন্দর একটা কনসেপ্ট। পরবর্তীকালে আমরা যখন ফিজিক্সে আরো ভালো ভালো অঙ্ক করবো, তখন এগুলো আমাদের লাগবে। কি মাথায় ঢুকলো? চলো নেক্সট যাই। গুরুত্বপূর্ণ কিছু ধ্রুবক সম্বন্ধে কথা বলি। অলরেডি আমরা এদেরকে নিয়ে আলোচনা করেছি। রো কে বলা হয় রেজিস্টিভিটি। রো এর ইকুয়েশন সেই কথাই। আণবিক পর্যায়ে যদি যায়, তাহলে এম এন স্কোয়ার টাউ। টাউ হচ্ছে গিয়ে রিল্যাক্সিং টাইম, ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে প্রতি একক আয়তনে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা, এম হচ্ছে ইলেকট্রনের মাস। কন্ডাক্টিভিটি কি? ঠিক রোধাঙ্কের উল্টো, মানে এই সমীকরণটারই উল্টো। কন্ডাক্টিভিটি তাহলে কি হবে? সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার টাউ বাই এম। ক্লিয়ার? মাথায় ঢুকলো? আচ্ছা, তাহলে স্কেলার রূপ কি হলো ওহমের সূত্রের? ভি ইজ ইকুয়াল টু আই আর, বা ডেল ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আর যদি আমি ভেক্টর ফর্মে আসি, জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই। আশা করি ভালো লাগলো, নতুন একটা কিছু জিনিস জানতে পারলে। চলো নেক্সট। যে যে সূত্রগুলো আমরা ব্যবহার করবো, আমি প্রতিবারের মতো আমার ভিডিওতে যেটা দিয়ে থাকি, অঙ্ক করতে গিয়ে যাতে সমস্যা না ফেস করো, তার জন্য যত রকমের সূত্র ইউজে আসতে পারে সবকটাকে আমি একটা টেবিল আকারে দিয়ে দিই। প্রথমটা হচ্ছে ওহমের সূত্র, ভি ইজ ইকুয়াল টু আই আর। তড়িৎ ঘনত্ব হচ্ছে জে ইজ ইকুয়াল টু আই বাই এ। যেহেতু টিল হয়ে যদি থাকে, সামান্য যদি হেলে থাকে এরিয়া, তার জন্য হচ্ছে এ কস থিটা। ওহমের সূত্রের ভেক্টর রূপ হচ্ছে গিয়ে জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই। বিভব ও তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু এল। আজকে ইউজ করলাম।
রোধাঙ্ক হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। রোধাঙ্কের তাত্ত্বিক সমীকরণ হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই এন স্কোয়ার বাই টাউ। তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহের ভেক্টর রূপ হচ্ছে গিয়ে আই ইজ ইকুয়াল টু জে ইনটু এ। দেখো প্রবাহের, তাহলে বলতে পারি এটা কিন্তু ভেক্টর ফর্ম। বা একটা জিনিস খেয়াল করো, প্রবাহ মাত্রা সমান জে ডট এ বা জে এ কস থিটা, তাহলে এটাও কিন্তু একটা ভেক্টর ফর্মকেই রিপ্রেজেন্ট করছে। পরিবাহিতাঙ্ক সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। ওকে, এবার অঙ্ক করার জন্য কিছু কিছু জিনিস খেয়াল রাখবে। সেটা হচ্ছে যে রোধের নতি স্লোপ, গ্রাফে আমরা দেখেছি স্লোপ, স্লোপ ট্যান থিটা যেটা হচ্ছে, স্লোপের ট্যান থিটা যেটা হচ্ছে, মানে এই ছিল আমাদের গ্রাফ, এটা ছিল হচ্ছে আমাদের ডেল ভি, এটা ছিল আমাদের ডেল আই, তাহলে এটাই ছিল হচ্ছে থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ভি বাই ডেল আই। তাহলে ভি বাই আই মানে কি? আর। তাহলে ট্যান থিটা আই মানে কিন্তু হচ্ছে আর, অর্থাৎ রেজিস্ট্যান্স মানেই কিন্তু ট্যান থিটা। স্লোপ যেটা আছে সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। তাহলে গ্রাফ থেকে ডাইরেক্ট যদি কোশ্চেন দেয়, স্লোপের যেটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেখান থেকে ট্যান থিটা করবো, বাস গল্প খতম। ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টরের সর্বোচ্চ ভ্যালু কখন পেতে পারি? তোমাদের কি মনে হয় ক্ষেত্র ভেক্টরের সর্বোচ্চ ভ্যালু? cos 0-তে। এর এদিকে উপাংশ কি ছিল? a cos থিটা। থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 = 1, তাহলে পুরোপুরি এটাকে পাচ্ছি। আর যদি সামান্য অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকে তাহলে cos এর ভ্যালু যত বাড়ে ভ্যালু কমে আসে 90 ডিগ্রি পর্যন্ত। একক টেকক তো তোমরা জানোই, লিখে নাও। যেটা আমি প্রতিবার করি প্রত্যেকটা টপিকের সাথে, প্রচুর প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম। তাহলে এই নিউমেরিক্যাল প্রবলেমটা টু মাচ ইজি, সত্যি সত্যি খুব সহজ, কিন্তু দিয়ে রেখেছি এই কারণেই, কারণ টপিকটা পুরোটা কভার করতে যতগুলো সূত্র লাগা উচিত সেই অনুযায়ী ভেবেচিন্তে দিয়ে রেখেছি। তাহলে ওহমের সূত্রের উপরে প্রথম ভি ইজ ইকুয়াল টু আইআর। পরিবাহীর রোধ যদি 10 ওহম হয়, দুই প্রান্তের বিভব পার্থক্য 50 হলে পরে প্রবাহ মাত্রা কত? ভি ইজ ইকুয়াল টু আইআর। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি এর ভ্যালু হচ্ছে গিয়ে 50 আর আর এর ভ্যালু হচ্ছে 10, মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। চলো নেক্সট যাই। রোধ ও রোধাঙ্কের উপর, রোধ ও রোধাঙ্কের উপর 2 মিটার লম্বা একটি তার আছে, প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে 2 মিটার লম্বা একটা তার, তোমরা করবে নিজেরা অবশ্যই। তাহলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 × 10⁻⁶। তারটার লম্বা হচ্ছে গিয়ে 2 মিটার। আর কি আছে? উপাদানের রোধাঙ্ক রো দেওয়া আছে, রোধাঙ্ক রো দেওয়া আছে। তাহলে রো ইজ ইকুয়াল টু 1.7 × 10⁻⁸ ওহম মিটার, ওহম মিটার। তাহলে রেজিস্ট্যান্স তারটা রোধ কত? চলো করো, তাড়াতাড়ি করো। রোধের ইকুয়েশন কি দিয়ে রেখেছি? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। আর ইজ ইকুয়াল টু, দেখো সকল সময় আমার সাথে সাথে পেন খাতা নিয়ে নোট করে যাবে, তাহলে একদম সুন্দর পর পর বানানো একটা তুমি নোট পাবে। রো এর ভ্যালু কত? 1.7 × 10⁻⁸ ইন্টু এল হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 এরিয়া, 1 × 10⁻⁶। তো 10⁻⁶ যদি এখানে যায়, আর 17 দুগুণে 34 মানে 3.4, 10⁻⁻2 মানে হলো 0.034 ওহম। ওকে, নেক্সট যাই। চলো, এটা হচ্ছে সলিউশন, লিখে নিতে পারো, করেই তো দিলাম। তড়িৎ ঘনত্ব, তড়িৎ ঘনত্বের উপর একটি তলের তড়িৎ ঘনত্বের মান, তড়িৎ ঘনত্বের মান যে ইজ ইকুয়াল টু হচ্ছে 20 অ্যাম্পিয়ার/মিটার স্কোয়ার। মানে এটা একটা যদি পরিবাহী হয়, তার পার ইউনিট এরিয়া দিয়ে, পার ইউনিট এরিয়া দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেটাকে বলি কিন্তু জে। ভালো করে বুঝবেন, এটাকে বলছি জে। জে এর সাথে পুরো এরিয়া গুণ করে দিলে মূল প্রবাহ পাচ্ছি, তাই নয় কি? তাহলে পার ইউনিট এরিয়া দিয়ে প্রবাহ যেটা যাচ্ছে সেটা যদি জে বলি, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? একক, একক ক্ষেত্রফলে প্রবাহ ইন্টু টোটাল ক্ষেত্রফল, তাহলে জে ইন্টু এ। যদি অ্যাঙ্গেল থেকে থাকে তার জন্য cos থিটা রেখে দিলাম, যদি টিল্ড হয়ে থাকে সামান্য ব্র্যাকেটের থাকে। যদি তড়িৎ ক্ষেত্র এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি 5 মিটার স্কোয়ার,
তাহলে তলের ক্ষেত্রফল হচ্ছে 5 মিটার স্কোয়ার, তাহলে এরিয়াটা আমাকে বলেছে 5 মিটার স্কোয়ার। ওকে, তাহলে তড়িৎ প্রবাহের সাথে 60 ডিগ্রি কোণ থাকে বলছে, তাহলে এটা টিল হয়ে আছে, 60 ডিগ্রি কোণে বেঁকে আছে প্রবাহের সাথে, এটা 60 ডিগ্রি কোণে, এটা হচ্ছে কি ক্ষেত্রফল যেটা কনসিডার করছি। চলো কালার চেঞ্জ করি, আরো বেটার হবে। তাহলে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, ক্ষেত্রফলে এরিয়া ভেক্টর হচ্ছে এটা এ, যেটা কিনা প্রবাহের ডাইরেকশনের সাথে থিটা 60 ডিগ্রি কোণে আছে। বোঝা গেল কি বললাম? তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? আই ইজ ইকুয়াল টু জে এর ভ্যালু কত? জে হচ্ছে 20, এ কত? এ কস থিটা, এর ভ্যালু কত? 5 কস 60 ডিগ্রি। হাফ, হাফ যদি করি কস 60 ভ্যালু কত? হাফ, হাফ মানে যদি ভাগ করলে 10, 10 আর 5 10 আর 5 50, 50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, হ্যাঁ রাইট, ঠিক আছে, 50 অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে প্রবাহ মাত্রা। ওকে, নেক্সট একটা দেখো, একটি পরিবাহীর ভিতরের তড়িৎ ক্ষেত্র ই, একটি পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র ই, ই এর ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট পার মিটার। আর কি? এর পরিবাহিতা, পরিবাহিতা রোধাঙ্কের উল্টো পরিবাহিতা, সিগমা ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10⁻⁷। আর আর কি আছে? তড়িৎ ঘনত্ব জে নির্ণয় করো। তো ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেনই আমি দিতে চেয়েছি, কারণ এখানে টোটাল টপিক গুলোকে কভার করে করে যা যা আসতে পারে তার উপরে। এখন তো সহজ লাগছে, হঠাৎ করে পরীক্ষা হলে যদি এই ধরনের কোশ্চেন পেয়ে যাও, উৎপটাং লাগবে যদি করা না থাকে। তাহলে তড়িৎ ঘনত্ব জে ইজ ইকুয়াল টু কি জানি আমরা? সিগমা ইন্টু ই, সিগমা ইন্টু ই, সিগমার ভ্যালু বসাবো, ই এর ভ্যালু বসাবো, ভ্যালু বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করলে পরে দাঁড়াবে কি? 10 5 50, তাহলে 50 ইন্টু 10⁻⁷, 50 ইন্টু 10⁻⁷, বা 5 ইন্টু 10⁸। গ্রাফ সংক্রান্ত এটা একটু বলে দিই। যদি কোনো পরিবাহীর ভি বনাম আই লেখচিত্র সরলরেখা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে আমার এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে ওই পরিবাহীর রোধ কত? তাহলে আর ইজ ইকুয়াল টু কি দেখেছি আমরা? আর ইজ ইকুয়াল টু দেখেছি ট্যান থিটা, ট্যান কত এখানে? 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত? 1, তাহলে আর হচ্ছে 1 ওহম। একদম এই কোশ্চেনটা তোমাদেরকে দিলাম, প্রিভিয়াস যেগুলো আমরা করেছি নানা রকম কোশ্চেন, তার ভিতর থেকে পিছনে একটা হোমওয়ার্ক থাকলো, যে একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলে অর্ধেক করা হলো, তবে তার নতুন রোধ আগের রোধের কত গুণ হবে? ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের যে কারেন্ট ইলেকট্রিসিটির বলতে পারো শেষ, একদম কারেন্ট ইলেকট্রিসিটির যে পার্টটা আমরা চালাচ্ছিলাম, এটা হচ্ছে তার অন্তিম পর্ব। এরপরের ভিডিও স্টার্ট হবে হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের উপর, যত রাজ্যের কম্বিনেশন আছে সব করবো, যত রকম ভাবে করা যায় সব টাইপ শিখবো। ভালো করে পড়ো, ভালো থেকো। ওকে, টাটা, বাবাই।